প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর বাংলার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাইমানো, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজকে আমরা আমাদের পড়া ঝুড়িতে নিয়ে এসেছি আমাদের আসমানি কবিতা সৃজনশীল। তো আসমানি কবিতার সৃজনশীল সম্পর্কে আলোচনা করার আগে আমরা আসমানি কবিতার মূল ভাব নিয়ে একটু কথা বলে নিই। আমরা গত ক্লাসে এই আসমানি কবিতা, তার কবি পরিচিতি, তার পাঠ পরিচিতি সব নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করেছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো ক্লাস শুরু করার আগে তোমাদের কিন্তু বই নিয়ে বসতে হবে। আমাদের বাংলা প্রথম পত্র বইটা নিয়ে তোমরা সবাই ক্লাস শুরু করো। আমাদের আসমানি কবিতাটা বের করো। তো আসমানি কবিতার মূল ভাব নিয়ে যেহেতু একটু আলোচনা করবো, তাই তোমাদেরকে প্রথমেই বলে নিই আসমানি কেমন। আসমানি কেমন সে আমাদের কবিতার প্রথমেই আছে। আসমানি খুবই দরিদ্র, তাদের বাসা রসুলপুরে, তাদের বাড়ি হচ্ছে ভ্যান্ডা পাতার ছাউনি দিয়ে করা। তারা ঠিকভাবে খেতে পায় না, অভাবের কারণে তার মুখের হাসি চলে গেছে, তার পাঁজরের হাড় গোনা যায়, তার কণ্ঠে গান নেই, তার বাড়ির আশেপাশের পরিবেশ অস্বাস্থ্যকর। এই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কারণে তাদের প্রায় অসুখ লেগেই থাকে। এই হচ্ছে আমাদের কবিতা। আজ আমরা যে সৃজনশীলটা করবো, তা আমাদের প্রথমে অনুশীলনের সৃজনশীলটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমাদের যে প্রথমে 1 নম্বর সৃজনশীল আছে অনুশীলনে, সেই সৃজনশীলটা নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা বই খুলে বসো। আমাদের উদ্দীপকটা তোমাদের বইয়ে অবশ্যই আছে, তারপর আমি কি করেছি, আমি একটু বোর্ডে উদ্দীপকটা তুলে নিয়েছি তোমাদেরকে। আর যা তোমরা জানো, উদ্দীপকটা যদি আমরা না পড়ি তাহলে আমরা সৃজনশীল কিন্তু ঠিকভাবে লিখতে পারবো না। তাহলে আমরা একটু পড়ে নিই, আমরা দেখে নিই যে গ্রামের দরিদ্র কৃষক লালচাঁদ মিয়া, দরিদ্র কৃষক লালচাঁদ মিয়া বিঘে তিনেক জমি বর্গা চাষ করে। পরপর 2 বছর বন্যা ও খরায় সে জমিতে ফসল ফলেনি। পরিবারকে দুবেলা পেট করে খেতে দিতে পারে না খেতে পেয়ে সন্তানের চোখ কোটরে ডুবে গেছে, বুকের পাঁজর গোনা যায়। একটি মাত্র মাটির ঘর, তাও আবার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম। বৃষ্টি বাদলা রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। লালচাঁদ মিয়ার মতো মানসিকগুলোর অভাব যেন পিছু ছাড়ে না। আমরা এই উদ্দীপকটা পড়ে আমাদের আসমানি কবিতার কি আসমানিদের জীবন যে অভাবগ্রস্ত, দারিদ্র, এই চিত্রটা আমাদেরকে বারবার চলে আসছে না? আমাদের লালচাঁদ মিয়ার ঘরের অবস্থাও শোচনীয়, আমাদের আসমানের ঘরও ছিল সেই রকম, ছোট্ট পাখির বাসার মতো তার বাসা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কবিতা এবং আমাদের উদ্দীপক দুটো থেকে দারিদ্রতার ছাপ ফুটে উঠেছে। তাহলে দারিদ্রতা নিয়েই আমাদের উদ্দীপকটা আমরা বুঝতেই পারছি। তাহলে আমাদের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে, তোমরা প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করো যে প্রশ্নগুলো কি আছে। আমরা প্রথমেই দেখি তোমরা জানো ভালোভাবে, আমাদের জ্ঞান আর অনুধাবনমূলক প্রশ্ন জানার জন্য আমাদের কিন্তু উদ্দীপকের প্রয়োজন নেই। আমরা যে কবিতাটি পড়েছি সেটা পড়লে আমরা ক আর খ নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে আমাদের কি আছে প্রশ্ন? আসমানিদের গ্রামের নাম কি? আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কিন্তু বারবার এটা নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আমরা জানি আমাদের গ্রামের নাম কি। আমরা চট করে আমাদের কবিতা মনে চলে আসছে। তাই আমাদের আসমানিদের গ্রামের নাম হচ্ছে রসুলপুর। আসমানিদের গ্রামের নাম কি? রসুলপুর। এটা জানার জন্য আমার কিন্তু উদ্দীপকের প্রয়োজন পড়েনি, আমরা কবিতা থেকেই পেরেছি। এরপরে আসছে মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি, থাকতে নিভিয়ে গেছে দারুণ অভাবাসী। এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা সবাই জানো যে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন 2টা প্যারায় লিখতে হয়, একটা জ্ঞানের অংশ, একটা অনুধাবনের অংশ। একটা জ্ঞানের অংশ, একটা অনুধাবনের অংশ। প্রথমে আমরা প্রশ্ন অনুসারে একটা জ্ঞানের অংশ তৈরি করে নিব, তারপরে তার ব্যাখ্যা দিব অনুধাবনমূলক অংশে। তাহলে কি বলবো আমরা কবিতার আমরা যখন প্রশ্ন করব, প্রশ্নটা দেখে আমরা কিন্তু উত্তর তৈরি করব। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো বই দেখবো, আমাদের তো উদ্দীপক থাকবে, প্রশ্ন আমাদের সামনেই থাকবে, তাহলে আমরা বই দেখতে পারবো সব সময়। তাহলে বই দেখে আমরা উত্তরটা করবো বা লিখবো। আচ্ছা, তাহলে এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হচ্ছে? আমাদের দারিদ্র্যের কষাঘাতে আসমানের মিষ্টি মুখের হাসি প্রদীপের আলোর মতো নিভে গেছে, এটাই বোঝানো হয়েছে। এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই চরণ দুটি দ্বারা
দারিদ্র্যের কষাঘাতে আসমানের মুখের হাসি প্রদীপের আলোর মতোই নিভে গেছে, এ কথায় বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক অংশ। তাহলে এটা প্রথম প্যারা দিলাম আমরা, তারপর আমরা ব্যাখ্যা কিভাবে দিব। আচ্ছা, আসমানি কবিতায় বর্ণিত আছে কি, রসুলপুরের দরিদ্র অসহায় হচ্ছে আসমানি, তার মিষ্টি মুখের হাসি প্রদীপের আলোর মতো মধুর হাসি, কিন্তু প্রচন্ড অভাবের কারণে তার এই মিষ্টি মুখের হাসি কি হয়েছে, নিভে গেছে। প্রশ্নোক্ত চরণটি দ্বারা এ কথাই বোঝানো হয়েছে। আর আমরা এই প্রশ্নটাতে কি করলাম, আমরা দুইটি প্যারায় জ্ঞান এবং অনুধাবন এই দুইটি অংশে ভাগ করে আমরা ব্যাখ্যা করলাম। প্রথমে আমরা প্রশ্ন অনুসারে আমাদের যে এক কথায় যে উত্তরটা জ্ঞান অংশটা সেটা আমরা প্রকাশ করলাম। তারপরে দ্বিতীয় প্যারায় আসমানিরা গরিব হওয়ার কারণে যে তার মুখের যে হাসি ছিল তা প্রদীপের আলোর মতো নেমে গেছে, এ কথা বুঝিয়ে আমরা অনুধাবনের ব্যাখ্যা দিলাম। তাহলে এই দুটো প্রশ্নকে বোঝা গেছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপরে তাহলে আমরা গ নম্বর অংশে কি প্রয়োগমূলক অংশে চলে যাই। তাহলে প্রশ্ন আমরা দেখি, এই গ নম্বরের জন্য আমাদের কি করতে হবে, আমাদের উদ্দীপকের কিন্তু সাহায্য নিতে হবে। উদ্দীপক বাদ দিয়ে কিন্তু আমি গ নম্বর লিখতে পারবো না, এবং ঘ নম্বর তাই। তাহলে আমরা কি দেখবো, এবং জ্ঞান আমাদের এই গ নম্বর প্রশ্নে আমাদের কয়টা প্যারায় লিখতে হবে, তিনটি প্যারায়। কয়টা প্যারায়, তিনটি প্যারায়। জ্ঞানের অংশ, অনুধাবন এবং প্রয়োগের অংশ, তিনটি অংশ। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই। আচ্ছা, আসমানিদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরের সাদৃশ্য ব্যাখ্যা করো। আসমানিদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরের সাদৃশ্য ব্যাখ্যা করো। আমরা উদ্দীপক যদি দেখি, তাহলে আমরা যদি একটা লাইন আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র মাটির ঘর, তারও আবার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম, বৃষ্টি বাদলা রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। এই দেখতে পাচ্ছ তোমরা উদ্দীপক কিন্তু এই লাইনের সাথে আমাদের আসমানি কবিতায় আসমানিদের যে বাসা, পাখির বাসার মতো হালকা তাদের কি ঘরটা একটু বৃষ্টি হাওয়া হলে নড়বড় করে, তার সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ আছে না? তাহলে আমরা কি এই প্রশ্নটা বলতে পারি সাদৃশ্যপূর্ণ না অসাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ মানে মিল, তাহলে মিল আছে না? হ্যাঁ, আমাদের উদ্দীপকের সাথে আমাদের এই কবিতার এই অংশের সাথে মিল রয়েছে। তাহলে আমরা কি বলবো, আমরা প্রথমে জ্ঞানের অংশ বলবো। তাহলে জ্ঞানের অংশ যদি বলতে চাই তাহলে আমরা কি বলতে হবে, প্রশ্ন অনুসারে বলতে হবে যে আসমানিদের ঘরের সাথে আমরা কিন্তু প্রশ্ন দেখে উত্তর লিখতে পারবো। তাই আমরা অবশ্যই আমরা না লিখে চেষ্টা করবো না, আমরা প্রশ্নটা দেখে সুন্দর করে, আমাদের উদ্দীপক সামনেই আছে, আমাদের উদ্দীপক আমাদের সামনে আছে, প্রশ্নটা দেখে আমরা সুন্দর করে গুছিয়ে লিখবো যে আসমানিদের ঘরের সাথে লালচাঁদের মিয়ার ঘরটি সাদৃশ্যপূর্ণ। আসমানিদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরটি সাদৃশ্যপূর্ণ, কারণ ঘর দুইটি তাদের দারিদ্র জীবনের সাক্ষ্য বহন করছে। ঘর দুইটি তাদের দারিদ্রতার জীবনের যে এটা সাক্ষ্য বহন করছে বা সাক্ষী দিচ্ছে। তারা যে দরিদ্র, তাদের যে অবস্থা সেরকম ভালো নয়, তাহলে এই দারিদ্রতাই কি জীবনের সাক্ষ্য বহন করছে। তাহলে কি সাদৃশ্যপূর্ণ, আমরা প্রথমে বুঝতে পারছি সাদৃশ্যপূর্ণ। আমরা অনেকেই মনে করতে পারি যে এভাবে বলতে পারি যে উদ্দীপকে লালচাঁদ মিয়ার ঘরের সাথে আসমানিদের ঘর সাদৃশ্যপূর্ণ। শুধু এতটুকুই যথেষ্ট নয়, আমাকে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ অবশ্যই সেটা উল্লেখ করতে হবে। যেমন এখানে উল্লেখ করলাম যে আসমানিদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরটি সাদৃশ্যপূর্ণ, কারণ তাদের দুজনেরই দারিদ্র্যের সাক্ষ্য বহন করছে। ঘরটি কি করছে, দারিদ্রতার সাক্ষ্য, দারিদ্র জীবনের সাক্ষ্য বহন করছে। আচ্ছা, তারপর আমরা কি, আমাদের জ্ঞানের অংশ হলো, এটা আমাদের প্রথম অংশ। তারপরে দ্বিতীয় অনুধাবনের অংশে কি বলবো, উদ্দীপক নিয়ে একটু আলোচনা করব। উদ্দীপকের কোন অংশটা আমাদের কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ সেরকম উল্লেখ করতে হবে। আমি বারবার করে ক্লাসেও তোমাদেরকে বলি যে যদি গ নম্বরে উদ্দীপক বাদ দিয়ে তুমি গল্পের ব্যাখ্যা দাও তাহলে কি হবে না, তুমি 2 পাতা লিখতে পারো কিন্তু তাতেও হবে না, 0 পাবে। আবার যদি আমি শুধু গল্পের ব্যাখ্যা দিই বা উদ্দীপকের ব্যাখ্যা দিই না দিই তাহলেও কিন্তু হবে না। তাই দুটার ব্যাখ্যাই দিতে হবে, কারণ তোমাকে বোঝাতে হবে যে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ, উদ্দীপকের কতটুকু সাদৃশ্যপূর্ণ, আমাদের কবিতার কতটুকু সাদৃশ্যপূর্ণ। তাহলে আমরা একটু বলি যে দরিদ্র অসহায় মানুষের জীবন। আচ্ছা, আমাদের উদ্দীপকের দ্বারা কি প্রথমে বলবো কি, উদ্দীপকের লালচাঁদ মিয়া খুবই গরিব। এই যে আমাদের উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের ব্যাখ্যাটাই প্রথমে আমরা দিব
প্রথমে আমরা কি দেবো? উদ্দীপকের ব্যাখ্যাটা। তাহলে কিভাবে বলবো? উদ্দীপকের লালচাঁদ মিয়া খুবই গরিব। এই গরিব হওয়ার কারণে অন্যের তার দরিদ্র বর্গা চাষি সে বিঘা তিনেক জমিতে এখানে কিন্তু লেখাই আছে, তোমরা ইচ্ছে করলে বই দেখে দেখে পড়েও বলতে পারবা, কোনো সমস্যা নেই, তোমাদের মুখস্থ করার দরকার নেই, উদ্দীপক দেখে দেখেই বলতে পারবে। তাহলে কি বলবো আমরা? উদ্দীপকের লালচাঁদ মিয়া একজন দরিদ্র বর্গা চাষি, বিঘা তিনেক জমি বর্গা চাষ করে কোনো রকম জীবন পরিচালনা করে। তার একটি মাত্র ঘর, সেই ঘরেও আর রাতে বৃষ্টির পানি পড়ে কি হয়? পানি পড়ে। তাই কি করতে হয় তাদের? ঘরে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘরের ছাউনি নষ্ট হওয়ার উপক্রম, তার জন্য কি করতে হচ্ছে? রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয় তাদেরকে। ঠিক তেমনি আমরা তখন বলবো কি যে আমরা ঠিক তেমনি আসমানি কবিতায় এমনটি দেখা যায়। আসমানি কবিতায় এমনটি দেখা যায় আসমানি কবিতায় আসমানিরা খুবই গরিব, তাদের ঘর পাখির বাসার মতো হালকা, একটু বৃষ্টিতে তাদের ঘরে কি হয়? পানি পড়ে, হাওয়া দিলে তাদের ঘর নড়বড় নড়বড় করে। তাই আমি তখন কি বলবো? এটুকু কিন্তু শেষ হয়ে গেল। এর সাথে আমাদের কবিতার ব্যাখ্যার সাথে কি করবো? আমরা আমাদের উপসংহারটা লাগিয়ে দেবো। তাই আমরা বলতে পারি উদ্দীপকের উদ্দীপকের লালচাঁদ মিয়ার সাথে আসমানিদের ঘর সাদৃশ্যপূর্ণ। তাহলে উদ্দীপকের লালচাঁদ মিয়ার সাথে আসমানিদের ঘরটা কি সাদৃশ্যপূর্ণ। এভাবে আমরা প্রশ্নটা শেষ করব। তিনটা প্যারায় আমরা প্রশ্ন শেষ করব। এরপর আসছি আমরা ঘ নাম্বার প্রশ্নে। তোমাদেরকে একটা সৃজনশীল বোঝানোর মাধ্যমে আমি তোমাদের সৃজনশীল সম্পর্কে একটু ধারণা দিচ্ছি এই কবিতার। আচ্ছা, এই ঘ নাম্বার আমরা প্রশ্নটা একটু পড়ে নিই যে লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না, আসমানি কবিতার আলোকে বিশ্লেষণ করো। দেখো আমাদের উদ্দীপকের মধ্যেই কিন্তু এই লাইনটা আছে, লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না। আমরা গোটা উদ্দীপকটা পড়েছি, দেখেছি যে আমরাও দেখেছি যে লালচাঁদ মিয়া কত গরিব, তার ঠিকভাবে খাবার জোটে না, তাদের বাড়িটা কেমন নড়বড় করে এবং তাদের বাড়িতে কি তাদের বাড়ির ছাদ দিয়ে পানি পড়ে, তার কারণে তারা ঠিকভাবে থাকতে পারে না। তো সেই কারণে লাস্টে উপসংহারে এসছে যে লালচাঁদ মিয়া কি অভাবী। আমরা এটা আসমানি কবিতার আলোকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। তাহলে কিভাবে আমরা শুরু করব? তাহলে দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করছি প্রশ্ন অনুসারে। লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না, আসমানি কবিতায় চরিত্রে আসমানির অভাবগ্রস্ত জীবনের আলোকে উক্তিটি যথার্থ। এভাবেও বলতে পারো, আবার এভাবেও বলতে পারো যে লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না, আসমানি কবিতার আলোকে উক্তিটি যথার্থ। দুভাবেই বলা যায়, আসমানি কবিতার আলোকে উক্তিটি যথার্থ। তারপরে কি করবে? উদ্দীপকের ব্যাখ্যা দিবে। উদ্দীপকের ব্যাখ্যা কি? এই যে এভাবে তোমরা করেছো উদ্দীপক, এই যে উদ্দীপক আছে সেই উদ্দীপক অনুসারে তোমরা সুন্দর করে উদ্দীপকটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে যে কিভাবে লালচাঁদ মিয়া যে অভাবী না, মানে অভাবের কারণে তার অভাব যে পিছু ছাড়ে না, সেটা এখানে ব্যাখ্যা আমরা বলতে পারি। তাহলে কিভাবে বলবো? তাহলে আমরা প্রথমেই বলবো উদ্দীপক লালচাঁদ মিয়া একজন দরিদ্র বর্গা চাষি, ঠিক গ নাম্বারের মতো কাছাকাছি। বন্যা ও খরায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় তার পরিবারের লোকদের দুবেলা পেট ভরে খেতে দিতে পারে না, খেতে না পেরে তার সন্তানদের চোখগুলো কোটরে ঢুকে গেছে এবং তাদের বুকে পাঁজর বোনা যায়। আসমানি কবিতার আলোকে কবিতাতেও এমনটি দেখা যায়। তারপর পরের পরে চলে আসলাম যে আসমানিরা খুবই গরিব, তারা ঠিকভাবে খেতে পায় না, আসমানির বুকে হাড়গুলো স্পষ্ট হয়ে ওঠে। তারপরে কি লিখবো? তারপরে আমরা উপসংহারে চলে যাব। তাই আমরা বলতে পারি যে আসমানি কবিতায় আসমানি অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ, তাদের একটি মাত্র ঘর, তাদের ভেন্না পাতার ছাউনি দিয়ে তৈরি, তাদের ঘরগুলো কি হয় আর একটু বৃষ্টি হলে নড়বড় করে, পানি পড়ে। আচ্ছা, ঠিক তেমনি উদ্দীপকের লালচাঁদ মিয়ারও একজন দরিদ্র চাষি, জমি চাষ করার ছাড়া জমি চাষের মাধ্যমে তার সংসার চলে। আসমানি ও লালচাঁদ মিয়ার জীবনের অভাব আর দুঃখ কষ্ট ছাড়া আনন্দ বলতে কিছুই নেই। কাজে লালচাঁদ মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না, আসমানি কবিতার আলোকে উক্তিটি সত্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 প্যারার মাধ্যমে আমাদের এই ঘ নাম্বারটা উপস্থাপন করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে বাবুরা, আমি আশা করছি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং পরবর্তী ক্লাসে প্রয়োজন হলে আমি আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমরা আগামী যে আমাদের অধ্যায়গুলো থাকবে সেটা নিয়ে যখন সৃজনশীল আলোচনা করবো তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে।
তাহলে আমরা ক্লাস শেষ করবো, তার আগে বলবো যে তোমরা সবাই কিন্তু অবশ্যই বাসায় থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।